শীতের দিনে আবহাওয়া একটা অদ্ভুত আচরণ করে। আর আজকে হচ্ছে এই আচরণের এমন একটা দিন যে দিনে হচ্ছে আবহাওয়া সূর্য উঠবে না ঠান্ডা পড়বে এটা বুঝাইতে পারতেছে না। আজকে দুপুরে যখন খাওয়া দাওয়া করতেছিলাম একটা রেস্টুরেন্টে, এক ভাই বলতেছিল যে এবার কি শীত পড়বে না, উত্তরাঞ্চলের তো অনেক শীত পড়ছে। তখন আমার মনে হইতেছিল যে আজকে সকাল থেকে আসলে সূর্যর দেখা খুব একটা পাওয়া যাইতেছে না, আজকে হয়তো সন্ধ্যার দিকে শীত কিছুটা হবে। ওয়েদার দেখে এরকম মনে হইতেছে, যদি আমি একটু ক্যামেরাটা ঘুরাই, ওয়েদার দেখে এরকম মনে হইতেছে যে কোনো কারণে হয়তো মেঘ টেঘ জমছে বা এরকম বৃষ্টি হবে এরকম কিছু। আর এই পাশটাতে দেখেন ওই যে রোডটা একদম লাস্টের দিকে, দিনের শেষে এসে হালকা পাতলা রোডটা একটু খেলতেছে। এখন আজকে হয়তো বা সন্ধ্যার পরে বেশ শীত পড়ার একটা চান্স আছে এরকম মনে হইতেছে। এমন হইতে পারে আজকে থেকে শীত একটু বেড়ে যাবে, এরকমটা হইতে পারে বলে আমার মনে হইতেছে। আর এর মধ্যে একটা রসের দাওয়াত পাইছি। চিরচরিত সবসময় হচ্ছে আমাদের সজীব ভাই আমাদেরকে রসের দাওয়াত দেয়, অ্যান্ড সেই দাওয়াতটা হয় হচ্ছে কোন জায়গায় এটা তো আমরা জানি, মানে আমরা যারা আগে থেকে আমাদের ভিডিও দেখে আমরা জানি এটা হলো কালিয়াকৈরের রসের একটা দাওয়াত থাকে আমাদের। অ্যান্ড এইবার রসের দাওয়াত পাইছি। আর এটা হলো আর 4-5 দিন পর ওনাদের ওখানে কোনো একটা মাছ ধরার খেলা আছে। আর ওই মাছ ধরার খেলার পর ওই দিনই হচ্ছে আমাকে বলছে মাছ ধরা দেখবেন আর এসে রসের দাওয়াত নেবেন। তো দাওয়াত আমি অলরেডি নিয়ে নিচ্ছি, এখন জাস্ট ডেটটা 3 থেকে 4 দিনের মধ্যে ফিক্স হয়ে গেলেই হলো। একটা রোমান্টিক জিনিস দেখাই আপনাদের, এই যে দেখেন দুটো কাক, এক জোড়া কাক রোমান্টিক অবস্থা বসে আছে। আচ্ছা, আমার একটু যেতে হবে বাইক ফেরিতে, চলেন আপনাদের নিয়ে যাই। আমি গতকাল মনে হয় গেলাম বিএসবি মার্ট, ভেলো মার্ট এখানে, আর ওইখানে যেটা দেখলাম যে বাইক টাইক বিক্রি করে মোটামুটি একাকার একটা অবস্থা। আজকে বাইক ফেরিতে গিয়ে দেখি বাইক ফেরির বাইকের কি অবস্থা। প্রত্যেকটা জায়গায় বাইক প্রচুর সেল হইতেছে, মানে এটা একটা ভালো সাইন যে সবার বাইকই মোটামুটি সেল হয়ে যেতেছে। কারণ বাইকের বিজনেস যদি ভালো হয় তাহলে আমাদের বাইকারদের জন্য ভালো। সেকেন্ড হ্যান্ড বাইক, নতুন বাইক যখন বেশি বেচা কেনা হবে তখন নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আসবে এবং আমরাও নতুন নতুন প্রোডাক্ট চালানোর সুযোগ পাবো। তাহলে আর এখানে দেরি না করি, হর্নেটটা মনে হয় বের করা আছে, ওটা নিয়েই বের হয়ে যাই। আজকে আবার ভাবভঙ্গিটা এরকম লাগতেছে যে এই ভঙ্গিটা হয় হচ্ছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে, ধরেন 10-15 মিনিট বা আধা ঘন্টা বৃষ্টি হয়েছে, এরপরে ওয়েদারটা যে টাইপের খেলে ওই টাইপের খেলতেছে, কিন্তু রাস্তাঘাট ভেজা না, এছাড়া আর বাকি সব কিছু ঠিক আছে। গরমের দিনে বৃষ্টির পরে হচ্ছে এই টাইপের একটা ওয়েদার হয়, যেই ওয়েদারটা এখন হয়ে আছে, একটু একটু ঠান্ডা একটু একটু গরম, মানে শরীরের ভেতর থেকে একটা গরম ফিল হইতেছে, কিন্তু আপনি আবার ঘামবেন না, আবার হিউমিডিটি একটু কম, এ কারণে শরীর চিটচিটেও হইতেছে না যতটুকু গরম আছে। তবে যেহেতু এইটা এখন উইন্টার অ্যান্ড ইটস অলরেডি ডিসেম্বর, এই জন্য যে কোনো সময় ঘটনা মানে ঘটবে, এই জন্য আমাদের রেডি থাকতে হবে। ঢাকার বাইরে মোটামুটি সব জায়গাতেই বলতে গেলে শীত পড়ে গেছে, ঢাকার মধ্যেও বেশ কিছু জায়গায় শীত পড়ছে। যেমন যদি আপনি দিয়াবাড়িতে যান সন্ধ্যার পরে, তাহলে আপনি ফুল ফিল শীতের একটা ফিল পাবেন। আপনি যদি পূর্বাঞ্চলের যে কোনো সেক্টরের ভেতরে যান তাহলে শীতের একটা ফুল ফিল পাবেন। কিন্তু যদি আপনি পুরান ঢাকা বা মিরপুর বা মোহাম্মদপুর এই সমস্ত দিকে থাকেন তাহলে শীতের ফিল পাবেন না, কারণ হচ্ছে মানুষের শরীরের গরমে ভাই আসলে ওয়েদার গরম হয়ে থাকে, এরকম একটা অবস্থা হয়েছে। ধরেন একটা ঘরের মধ্যে যদি একজন মানুষ থাকেন, এই কিরে পিচ্ছি, আরে পিচ্ছিটা তো মরবো এইভাবে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা ওইখানে এই কথা বলি, মানে মানুষের গরমটা এরকম, একটা ঘরের মধ্যে যদি আপনি একা থাকেন তাহলে ঘরটা যেমন গরম হবে, ওই ঘরের মধ্যে যদি 5 জন থাকেন তাহলে ওই ঘরটা আগে গরম হবে, তাই না? ব্যাপারটা এরকমই হয়। একটা এসি একজনকে নিয়ে যত তাড়াতাড়ি ঠান্ডা করতে পারবে, 5 জন থাকলে কিন্তু অত তাড়াতাড়ি ঠান্ডা করতে পারবে না। অ্যান্ড এদিকে কি একটা ঘটনা ঘটে গেছে, এদিকে রাস্তা তো মনে হয় কাটছে বা কাটবে এরকমটাই মনে হচ্ছে। বড় বড় পাইপ অলরেডি, দেখেন পাইপ আনা মাত্র ফেটে গেছে। যেটা এখানে রাখার অবস্থায় ফাটা, সেটা দিয়ে কি রাস্তা ঠিক হবে? এই জিনিসগুলো আমার মনে হয় আর একটু খেয়ালের মধ্যে রাখা উচিত, কারণ এই পাইপগুলা দেখেন, এই রাস্তাগুলা খুঁড়ে এই এলাকার লোকজনের একটা জনদুর্ভোগ তো হবেই। খুঁড়ার পরে এই পাইপগুলা ঢুকানোর পরে ঢুকাইতে দেখবেন যে পাইপের অর্ধেক শেষ, মানে মাটি টাটি ঢুকে অবস্থা খারাপ। অ্যান্ড পরের 1-2 বছরের বৃষ্টিতেও যে ওই ফাটা টাটা হাবিজাবি দিয়ে আরও মাটি টাটি ঢুকে দেন এই পাইপ আবার 5 বছর পরে মোটামুটি না চেঞ্জ করলে এই এলাকা আবার দেখবেন যে পানির নিচে, অলরেডি এলাকা পানির নিচে চলে যায়। আমি যে রাস্তাটা দিয়ে আসলাম, এটা বৃষ্টি যদি 1.5 ঘন্টা বৃষ্টি হয় ঠিক মতো, তাহলে মানে রাস্তায় হাঁটু পানির চেয়ে উপরে পানি উঠে যায়। টাকনু না, কিন্তু হাঁটু নি
তো এর উপরে উঠে যায়, তাহলে অবস্থাটা চিন্তা করেন এই রোডের অবস্থা কতটুকু বাজে। অ্যান্ড যেই আপগ্রেডেশনটা হচ্ছে এই পাইপ বিছায় মিরপুরের চিপায় চাপায়, এই পাইপও ওই যে আগের মতোই হায়েস্ট আমি বললাম 3 থেকে 5 বছরের মধ্যে এই পাইপ আবার রাস্তা খনন করে দেন এই পাইপ আবার চেঞ্জ করতে হবে। দেখেন রাস্তার পাইপ গাঁথার জন্য ফুল রাস্তাটা নষ্ট করে একবার, এরপরে এটার মধ্যে ওই চারকোনা ব্যাপারগুলা করে, ওইগুলা করে টোরে দেন আবার রাস্তা এরকম আবার ঢালাই হয়, উপরে কয়েকটা লেয়ার দিয়ে দেন ঢালাই হয়। প্রথমে হচ্ছে ইটের সুরকি দেয়, প্রথমে মাটি দেয়, ওটারে শক্ত করে ইটের সুরকি দেয়, ইটের সুরকি দেওয়ার পরে ওটার মধ্যে পাথর তারপরে পিচ এগুলা দিয়ে মেইনলি কার্পেটিংটা হয়। তারপরে যদি আবার কোনো একটা কিছু করতে গিয়ে এগুলা আবার কাটে, তাহলে আবার এই ফুল প্রসেসটা করা লাগে। তাহলে মানে একটা রাস্তা তৈরি করে আমরা না ওইটার ফল ভোগ করার আগেই, রাস্তা তৈরি হওয়ার পরেই দেখি যে ওই রাস্তাটা আবার নষ্ট হওয়া শুরু হয়েছে, অ্যান্ড আবার ঠিক আবার নষ্ট। আমাদের এই জেনারেশনটা আমরা মোটামুটি যেটা দেখতেছি যে আসলে উন্নয়ন দেখতে দেখতেই মনে হয় এই জেনারেশনটার জীবনটা শেষ হয়ে যাবে। উন্নত একটা রাষ্ট্রে থাকবে এই অবস্থাটা করতে হইলে আসলে সবার না আরেকটু মনে হয় সৎ হওয়ার দরকার আছে। এরকম অসৎ বিজনেস যদি ইন্ডিকেটর দেন নাই মামা, এরকম অসৎ বিজনেস যদি সবাই করে তাহলে তো হবে না। দেখেন এই রাস্তাটা এখানে ভাঙ্গা, এই যে বাম পাশে এখানে ভাঙ্গা, তারপরে ওই যে ওইখানে ভাঙ্গা, এরপরে এই সামনে এইখানে কাটা, মানে অবস্থাটা দেখছেন রাস্তার। চলেন না আরেকটু সামনে যাই, দেখেন এইখানে আরেকবার কাটা, মানে এগুলো স্পিড ব্রেকার না, এগুলো অটো স্পিড ব্রেকার হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এই একটু সামনে আসলেন আবার এখানে কাটা, অ্যান্ড বাম পাশের এই পুরা জায়গাটা ইটের সোলিং। কারণ কি জানেন, এদিক দিয়ে কিছুদিন আগে গ্যাস বা পানির একটা লাইন নিচ্ছে, পানির। তো এই হচ্ছে অবস্থা। এই যে ডানে যে রাস্তাটা দেখতেছেন এটা হলো শাহাদত ভাইদের বাসার এলাকা। শাহাদত ভাইদের বাসার এলাকায় কিছুদিন আগে 4 মাসের জন্য এই রাস্তাটা ব্লক ছিল, উনি বাইক রাখছে আরেক গ্যারেজে ভাড়া নিয়ে। তাহলে অবস্থাটা চিন্তা করেন, এক বাসায় আপনি থাকবেন, বাইক বা গাড়ি রাখতে হবে আপনার আরেক বাসায়। এরকম অনিয়ম দুর্নীতি আসলে একজনের পকেট ভারী করতে গিয়ে হয় কি দুর্ভোগটা আসলে সবার মধ্যে ছড়ায় যেতেছে, এ হলো একটা প্রবলেম। যাই হোক, সব কিছুর পর আমরা চিপাচাপা পার হয়ে মোটামুটি চলে আসছি মেন রোডে। অ্যান্ড চলেন বাইক ফেরিতে যাই, দেখি ওদের বাইকের কালেকশনের কি অবস্থা চলতেছে, আর নতুন কোনো বাইক যদি থাকে চালানোর মতো তাহলে হয়তো একটু চালাবো। আজকে সকালে একটা সিএফ মোটো আসছিল, আমি ভাবছিলাম যে বিকেলবেলা আজকে সিএফ মোটো SR 300টা একটু চালাবো, অ্যান্ড এক্সপিরিয়েন্স নিব, প্লাস শেয়ারও করবো ভিডিও করে। কিন্তু বাইকটা একটু আগে নাকি বিক্রি হয়ে গেছে। মানে কেমন লাগে বলেন তো? কারো বিজনেস হইলে ভালো লাগে এটা যেমন সত্যি, কিন্তু আসলে জিনিসটা তো 2 ঘন্টা পরেও সেল হইলে পারতো, তাই না? আমি যদি একটা ভিডিও শ্যুট করে ফেলতাম এরপরে সেল হইতো, জিনিসটা অনেক বেশি মজার সুমধুর হইতো না আমার জন্য। বাট না, জিনিসটা আমার জন্য সুমধুর হয় নাই। চেক বাইক ফেরি খোলা আছে, অ্যান্ড সামনে মোটামুটি বাইকের ভিড়ও আছে। চলেন গিয়ে দেখি বাইক ফেরিতে আছে কি। ওকে, আমরা চলে আসছি বাইক ফেরিতে। চলেন আমাদের বাইকের কালেকশন দেখি। ভাই কি অবস্থা, কেমন আছেন? শোভাই আছে একটা সুন্দর N250 দেখতেছি এখানে। N250 লুকিং গ্লাস ছাড়া অ্যান্ড টেলটেডি করলে কিন্তু বাইকটা একদম খারাপ লাগে না। পেছনের টায়ার হ্যাগারটাও খুলছে, সার্বিক ভালোই লাগতেছে। আমার F250 লেস যদি খুলে ফেলি তাহলে ব্যাপারটা এরকমই লাগবে, কারণ N250 আর F250 কিন্তু পুরাই একই বাইক। শুধু এই যে সাইড কিটটা, কান, এই কান থেকে শুরু করে মাথা অ্যান্ড হ্যান্ডেল বারটা চেঞ্জ করছে, জাস্ট ক্লিপ অন করছে, এই হচ্ছে পার্থক্য। ওরে RCB লাগানো তো ভালোই লাগতেছে, নট ব্যাড। RCB এই হ্যান্ডি লাগতেছে তো, অ্যান্ড সেটিংটাও ভালো হয়েছে। দেখি আমি যদি চেঞ্জ করি RCB লাগাবো এরপরে। চলেন দেখি ভেতরের কি অবস্থা, ভেতরে কীরকম কি বাইক চলতেছে। দেখছেন যেটা বলছিলাম, এখানেও অলরেডি কিন্তু বাইক মোটামুটি ফাঁকা। FZ সিরিজ ছিল, ভার্সন 2 ছিল, কতগুলো সেল হয়ে গেছে। তারপরে এখানে একটা খালি ভার্সন 4 আছে, একটা TVS FI ABS আছে, তারপরে হচ্ছে এক্সট্রিম, তাও দেখা যাচ্ছে এখানে সোল্ড লেখা। এরপরে একটা জিক্সার, অল্প কিছু বাইকই কিন্তু আছে এখন, খুব বেশি বাইক ওনাদের কাছেও নাই। 2টা জিক্সার আছে, তাও 2টাই কমলা, একদম কমলা সুন্দরী। অ্যান্ড একটা N160 আছে, যেটা হলো আগের মিটারের। এই বাইকটা বেশ চাহিদা সম্পূর্ণ, এটা দেখছি আসলেই সেল হয়ে যেতেছে। এটার কিলো কত? 8800 কিলোমিটার অনলি। এইগুলা এক্সট্রিম, এক্সট্রিম অনেকগুলো আছে তো, ওইখানে একটা সোল্ড, এখানে 2 কালারের। এক্সট্রিমের মনে হয় 3টা কালার হয়, 3টা কালারই আছে। বাইক আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা অনলি বাইক, আর বাকি সব সোল্ড আউট। কিছুদিন আগে মনে হয় 18টা 19টা দেখলাম। ফাটাই কয়দিনের মধ্যে ওনাদের বাইকও সব সেল হয়ে গেছে। রিসেন্ট প্রচুর বাইক কেনাবেচা হচ্ছে।
অ্যান্ড দোকানে আমি দেখছি যে বাইক মানুষ পাচ্ছে না। তো যেটা আপনারা করতে পারেন, আপনারা যারা বাইক বিক্রি করতে চান তারাও চাইলে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে বিক্রি করে দিতে পারবেন আপনাদের বাইক একদম অনায়াসে। কারণ বাংলাদেশে আমি যেই শোরুমগুলোর সাথে ঘুরি গাড়ি দেখলাম সবগুলাতেই বাইকের অভাব, মানে ওনারা বাইক এখন পাচ্ছে না, এরকম একটা অবস্থা চলতেছে। কী হয় জানেন, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাইকের দোকানের সামনে বাইকারদের ভিড় বাড়ে, একের পর এক বাইক মোটামুটি বাড়তেছে। একটা রিভো দেখা যাইতেছে, এটার সামনে এটা কি কস্টেপ লাগানো, ফাটছে মনে হয়, কস্টেপ লাগাইছে। এই ভয়টাই পাইতেছিলাম ইলেকট্রিক বাইক নিয়ে, যে আসলে এটাই কোনো কিছু ফাটলে টাটলে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে, এগুলার দাম কেমন হবে, কতটুকু ইউজার ফ্রেন্ডলি হবে। আসলে এখন তো মোটামুটি নামতেছে, ধুমধারাক্কা বিক্রিও হইতেছে, বাট এই টাকাটা আসলে ইনভেস্টমেন্টটা কি সঠিক হচ্ছে কি না এটা বুঝে কেনাটাই হচ্ছে বড় কথা। যাক, আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। সময় হচ্ছে 6:09, আর বাইকের ট্রিপ এতে দেখাইতেছে 19 কিলো। তার মানে 19 কিলো কেন, তার মানে তেল ফুল করার পরে 19 কিলোতে 1 কাটা তেল শেষ, এরকমও কি হইতে পারে? চলেন বের হই। যে ভয়টা পাইছিলাম যে সন্ধ্যার পরে অনেক ঠান্ডা পড়বে, ওরকম ঠান্ডা বা ওরকম কিছু পরে নাই, বাট ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। বিকেলে যেমন ছিল সন্ধ্যার পরে ওরকমই আছে, স্পেশাল কোনো ঠান্ডা বা কোনো কিছু পরে নাই। চলেন আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাই। মোটো অটোতে শুভ ভাই আসার কথা, দেখি আসছে কিনা। অ্যান্ড আমাদের একটা গ্রুপ কিন্তু নেপালে আছে, এখানে হচ্ছে প্রান্ত, জীবন ভাই, সাকিব ভাই, তারপরে আরও 4-5 জনের একটা গ্রুপ ওরা গেছে হচ্ছে ওইখানে। আচ্ছা, এখানে আমার ছোট একটা কাজ আছে, সেরে চলেন আমরা এই মোটো অটোতে উঠবো, বাট আমার কাজটা ওই পারে, ওটা আগে সারি। হ্যাঁ, ফাইনালি একটা ছোট্ট কাজ ছিল নিচে, সাইরা হচ্ছে আসছি মোটো অটোতে। মোটো অটোতে কি লাগছে জানেন? মোটো অটোতে লাগছে হচ্ছে শীতের দিনের মেলা। দেখেন জ্যাকেট ট্যাকেট মোটামুটি কিছু কিছু উঠাইতেছে, উইন্ড ব্রেকার এগুলা মোটামুটি ভালো সেল হইতেছে, এই জন্য ভরপুর কালেকশন রাখছে, হেলমেট টেলমেট মিলা। এখন ভাই শীতের জিনিস বেশি সেল হইতেছে না? হ্যাঁ ভাই, মোটামুটি ভালোভাবেই সবাই নিচ্ছে। হ্যাঁ, এই আসলে সিজনাল একটা ব্যাপার স্যাপার আছে। যেমন শীতে এই টাইমে আরেকটা জিনিস বেশি সেল হবে, ওটা হলো ওই যে রাইডিং এর ব্যাপার স্যাপার। মানে মানুষ বিভিন্ন জায়গায় ট্যুরে যাবে অ্যান্ড রাইডিং গিয়ার এই জিনিসগুলা কিনবে। তারপরে ব্লগিং এর ব্যাপার স্যাপার, ব্লগিংটা তো এখন খুব পপুলার হয়ে গেছে, এই জন্য মাঝে মধ্যে ব্লগিং নিয়েও অনেক কথাবার্তা বলি। যাই হোক, ওই সমস্ত জিনিসপত্র দেখি মানুষ অনেক কিনতেছে, নতুন নতুন ক্যামেরা আসছে মার্কেটে, গোপ্রোটা ফ্লপ হয়ে যেতেছে, হিট হয়ে যেতেছে হচ্ছে DJI। ব্যাপারটা ভাই অন্যরকম একটা ব্যাপার স্যাপার। মার্কেটে কি হয় দেখেন, আমরা যখন শুরু করছি ব্লগিং তখন গোপ্রোর একটা দাপট ছিল, এখন আস্তে আস্তে এই দাপট কমে দাপট চলে আসতেছে DJI এর। আমি নিজেও চিন্তা করতেছি হয়তো সামনে DJI এর দিকে শিফট হবো। যাই হোক, আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিয়ে নিব, কারণ আরও টুকটাক কিছু কাজ পড়ছে যেগুলো সেরে আসলে এখন আর ভিডিও করার সুযোগ পাবো না। এই জন্য আজকের ভিডিও এখানেই শেষ করি। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে একটা ছোটো লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান পরবর্তী ভিডিও দেখার জন্য। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.